2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের ম্যাথস ইকোনমিক্স স্কুলে স্বাগত। আমরা গত ক্লাসে অর্থনীতির সাজেশনের পার্ট 1 করেছি, অর্থনীতির প্রথম পত্রের সাজেশনের পার্ট 2 করব। আমি বলেছিলাম পার্ট 2তে আমি আলোচনা করব তোমাদের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তোমরা কিভাবে উত্তর দিবা এবং কিভাবে আনসার করলে তোমরা পূর্ণ মার্কস পাবা সেই বিষয়গুলো তোমাদের আমি আলোচনায় আনব। তাহলে পরীক্ষার আগের এই 5টা দিন যদি আমরা আপাদমস্তক ঘরে বসে পড়াশোনা করি তাহলে কিন্তু তোমাদের A+ পাওয়া নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আসো আমরা গত ক্লাসে মৌলিক অর্থনৈতিক সমস্যার এবং এর সমাধানে 2টা টপিক তোমাদের পড়তে বলছিলাম। আমি বলেছিলাম বিভিন্ন অর্থ ব্যবস্থাটা ভালো করে পড়ো আর হলো পিপিসি সংক্রান্ত সমস্যাগুলো ভালো করে পড়ো। দেখো আমি 2022 সালে বরিশাল বোর্ডে একটা প্রশ্ন আসছে, সেই প্রশ্নটা আমি ইতিমধ্যেই বোর্ডে উঠিয়ে রেখেছি। উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এই প্রশ্নটা কোথায় আসছে? এই প্রশ্ন হচ্ছে প্রয়োগ, অর্থাৎ গ নাম্বারে কত একটা জ্ঞানমূলকের প্রশ্ন আসছে, খতে একটা অনুধাবনের প্রশ্ন আসছে, গতে কি প্রয়োগ আসছে এবং সেই প্রয়োগটা কি বলছে? উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। দেওয়া আছে বলে তোমরা কি করবা? উদ্দীপকটা উঠাইলা। দেওয়া আছে বলে উদ্দীপকটা উঠাইলা এবং উদ্দীপকটা উঠিয়ে এখন আমরা কি করব? এক্স এবং ওয়াই এর যে জোড়ামানগুলো আছে করব, এই জোড়ামানগুলো দিয়ে আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। আসো আমরা এখন উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করি। কিভাবে অঙ্কন করি দেখো, তোমরা একটু ভালো করে দেখে নাও। যারা একেবারেই করো নাই, যারা একেবারেই পিপিসি জানো না, তারাও এখান থেকে শিখে নিতে পারবে ইনশাআল্লাহ। আর একটা মজার ব্যাপার দেখো, এখানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, দেখো এখানে যে রেখাটা অঙ্কন করব আমরা সেখানে একটা ভূমি অক্ষ একটা লম্ব অক্ষ আছে। এখন অনেকেই কনফিউজড হয়ে যায়, অনেকে আমাকেও প্রশ্ন করে, স্যার আমি এক্স দ্রব্য কি ভূমি অক্ষে দেব না লম্ব অক্ষে দেব, এরকম জিজ্ঞেস করে। তবে হ্যাঁ, তোমরা এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য যাকে ইচ্ছা তুমি ভূমি অক্ষে দিতে পারো। তুমি এক্স দ্রব্য ভূমি অক্ষে দিলেও তোমার পিপিসি রেখা সঠিক হয়ে যাবে এবং ওয়াই দ্রব্য দিলেও তোমার পিপিসি রেখা কী হয়ে যাবে? সঠিক হয়ে যাবে। আমরা সাধারণত এক্স দ্রব্যটা ভূমি অক্ষে দিই, তাই তোমরা এক্স দ্রব্য দিবা। অনেকে কি করে এক্স এবং ওয়াই এভাবে লিখে রাখে। দেখো যখন উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবা তখন এক্স এবং ওয়াই এভাবে লিখে রাখবা না। বলো আরেকটা জিনিস লিখবা, বলো তো কী লিখবা? হ্যাঁ, অবশ্যই লিখতে হবে দ্রব্য। বলো কি লিখতে হবে? দ্রব্য। এটা এক্স দ্রব্য ওয়াই দ্রব্য এবং তোমাদের যে সূচি দেওয়া থাকবে সেই সূচির মধ্যেও দেওয়া থাকবে এক্স দ্রব্য ওয়াই দ্রব্য। আর এক্স এবং ওয়াই দ্রব্য যদি লেখা না থাকে তাহলে লেখা থাকবে ধান, গম, পাট, ভুট্টা, এরকম ধান, পাট, গম, ভুট্টা এমন থাকতে পারে। তাহলে ধানের তাহলে এক্স মানে ধান, এখন ওই সময় দেখবা এক্স আর ওয়াই দ্রব্য লেখে নাই, তখন ধান আর পাট লিখছে, তার মানে তুমি ভূমি অক্ষে কী লিখবা? তখন ধান অথবা গম, এবং লম্ব অক্ষে তখন কী লিখবা? গম অথবা কি ধান, যেটাই তুমি লেখো সেভাবে ধান এবং গম অর্থাৎ দ্রব্যের নাম লিখতে হবে। এই ভুলটা তোমরা অনেকেই করে ফেলো, তাহলে আমরা এই ভুলটা আর কি করবো না। ওকে, এখন দেখো তোমরা এক্সের এখানের দিকে তাকাইবা। হ্যাঁ, তাকায় দেখবা যে সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ আছে 5। এবং ওয়াইয়ের দিকে তাকাইবা, ওয়াইয়ের দিকে তাকায় দেখো সর্বোচ্চ কত আছে? ওয়াইয়ের দিকে সর্বোচ্চ আছে কত? 15। তোমরা যখন এই চিত্রটা আঁকবা, হ্যাঁ, আবার অনেকে বলে স্যার এই চিত্রটা কি আমরা গ্রাফ কাগজে আঁকবো? না, তোমরা কিন্তু গ্রাফ কাগজে আঁকবা না, এটা স্কেল দিয়ে তোমরা তোমাদের মূল যে পরীক্ষার খাতা দেওয়া থাকবে, খাতা থাকবে তোমাদের মূল খাতায় তোমরা সেটা আঁকবা। এবার আসো আমরা কি করি, এই এক্সের এক্স স্কেল অনুসারে নেই। ধরো এখানে 1 সমান সমান স্কেলে তুমি ভাগ করে নিলে 2, এটা 3, এটা ধরো 4, এটা 5, এভাবে আমরা সমান সমান স্কেলে ভাগ করে নিলাম। 1 2 3 4 5 এভাবে ভাগ করে নাও। একইভাবে এখন দেখো এখানে আছে হচ্ছে 15, তাহলে আমরা ও 15 নিতে গিয়ে আমরা কি 1 2 3 4 5 করে এবং 15 পর্যন্ত নেব না। এখানে যেহেতু 15 আছে তাহলে আমরা একটু কৌশলে নিলাম। ধরো এখানে নিলাম 3, তারপরে নিলাম হচ্ছে 6, তারপরে নিলাম 9, তারপরে নিলাম হচ্ছে 12, তারপরে নিলাম হচ্ছে কত? 15। দেখছো আমরা 3 3 ব্যবধানে নিলাম। কিন্তু মনে রাখবা এখানে যদি 3 লেখো, এই সমান ব্যবধানে 6, তার সমান ব্যবধানে 9, তার সমান ব্যবধানে 12, তার সমান ব্যবধানে 15 লিখতে হবে। তুমি যদি এখানে 3 লেখে এখানে 6 লেখো আর এবার এখানে 7 8 9 লেখো তাহলে কিন্তু হবে না। তাহলে স্কেলটা তোমাকে ঠিক রাখতে হবে। সেটা তুমি গ্রাফ কাগজে আঁকলেও স্কেল ঠিক রাখতা, আর যদি মূল খাতার মধ্যে অঙ্কন করো গ্রাফ কাগজ ছাড়া তাতেও তোমাকে স্কেলটা কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে আমি স্কেলটা ঠিক রাখলাম। এই চোখের দেখা স্কেল কিন্তু টিচার কাটা কম্পাস দিয়ে মাপবে না। তোমার চোখে যেরকম দেখা যায়, আমার চোখে যেরকম দেখা যায় এরকম, হ্যাঁ ঠিক আছে, এরকম আঁকলেই হয়ে গেল। ওকে, তার এইবার দেখো এক্স দ্রব্য প্রথমে কত? 0 একক, ওয়াই তখন কত? ওয়াই তখন কত?
ওয়াই হচ্ছে 15। তাহলে y15 কোথায়? এইখানে যে স্থানাঙ্ক বিন্দুটা পাইলা, এই স্থানাঙ্ক বিন্দু বা এখানে যে সংমিশ্রণটা পাইলা, সেই সংমিশ্রণটা কি x কত? x হচ্ছে 0। এই দেখো x এর দিকে 0 আর y কত? 15। তাহলে তুমি যদি এখানে স্থানাঙ্ক বিন্দুর মান লিখতা বা লিখে দিতা, তাহলে কত লিখতা? সবসময় মনে রাখবা, ভূমি অক্ষে যেই মানটা লিখছো সেই মানটা প্রথমে লিখবা। তার মানে এটা 0,15 স্থানাঙ্ক। আর এই 15 স্থানাঙ্ক যে একটা পরীক্ষক একটা সংমিশ্রণ লিখিয়ে দিছে, বলো এখানে কি সংমিশ্রণ দিছে? এ। তার মানে এই পয়েন্টটার নাম ওরা এ দিতে বলছে। এখানেও লিখতে পারো, এখানেও লিখতে পারো, এর কোনো ব্যাপার না। আবার এই সংমিশ্রণ লিখিয়েই দিতে হবে তাও না, সংমিশ্রণ না লিখে দিলেও হবে। তুমি সংমিশ্রণ না লিখে দিয়ে তুমি যদি শুধু এখানে একটা গোল্লা দাও আর এখানে এ লিখে দাও, তাও কিন্তু হয়ে যাবে। ওকে, দ্বিতীয়টা দেখো, এক্স দ্রব্য হচ্ছে 1 আর ওয়াই কত? 14। তাহলে x1, 1-এর দিকে যাও, 1-এর দিকে যাও, 1-এর দিকে গেলাম, 1-এর দিকে গিয়ে এখানে 12, 13, 14 ধরো, এই 14 একটা জায়গায় আছে এবং সেটা কোন জায়গায় আছে সেটা তুমি ঠিক মাপতে পারবা, কারণ এখানে এই অংশটুকুর ব্যবধান কত? এই অংশটুকুর ব্যবধান হচ্ছে 3। তাই এই অংশটুকু যদি ব্যবধান 3 হয়, তাহলে 1, 2, 3 ওইভাবে আমরা হিসাব করে নিছি যে 3 আসলে কোথায় আছে। এটা ধরো, এই দেখো 12, এই হচ্ছে 13, এই হচ্ছে 14, ওই হচ্ছে কি 15। আমি কিন্তু 14 জায়গায় নিয়েছি। তাহলে আমার হয়ে গেল স্থানাঙ্ক। এখানে যদি তুমি স্থানাঙ্ক বিন্দু লিখতা, তাহলে কত? 1,14 স্থানাঙ্ক। ওকে, হ্যাঁ, ওকে। যারা একেবারেই পিভিসি রেখা অঙ্কন করতে শিখো নাই কোনো দিন, তারাও আজকে শিখে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখো তো, যখন 2 তখন কত? 2 তখন 12। দেখো 2 তখন 12, সোজা যাইবা স্কেল দিয়ে গিয়ে একটা গোল্লা দিয়ে দাও। তারপরে দেখো 3 আর 9, দেখো সোজা এদিকে যাও, এদিকে স্কেল দিয়ে গিয়ে একটা গোল্লা দিয়ে দাও। তারপরে দেখো কত? 4 এবং 4-এ কত? 5 হইল কত? 3, 4, 5 এইখানে আছে। ওকে, তারপরে দেখো যখন 5 তখন কত? 0। তখন 5 হচ্ছে x আর y কত? 0। তো এখানকার স্থানাঙ্কটা কত? 5,0। হ্যাঁ, এখানকার স্থানাঙ্ক কিন্তু 5,0। আর স্থানাঙ্ক বিন্দু যেহেতু দিয়ে দিছে, তার মানে আমরা দিয়ে দিব স্থানাঙ্ক বিন্দুটা। দেখো এখন এই যে স্থানাঙ্ক বিন্দুগুলো আমরা পাইলাম, এই স্থানাঙ্ক বিন্দুগুলো যদি আমরা একটা যোগ করে দেই, তাহলে এই দেখো আমার সাথে দেখো, এই যোগ করে দিলাম। তাহলে এটা এ, এটার নাম দিয়েছে বি, এটা সি, এটা ডি, এটা ই এবং এটা কি এফ। এই যে স্থানাঙ্ক বিন্দু দিয়ে রেখাটা পাইলাম, সেই রেখাটাই হলো আমার উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ পিপিসি কার্ভ। অর্থাৎ এই যে আমরা এটা পাইলাম, এটাই পেয়ে গেলাম পিপিসি। রেখা অঙ্কন করে ফেললা এবং রেখা অঙ্কন করে এর সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা দিবা। দেখো কি বলবা এই বিন্দুতে উৎপাদনকারী x দ্রব্য 0 এবং y দ্রব্য কত? 15 একক উৎপাদন করে। বি বিন্দুতে উৎপাদনকারী x দ্রব্য 1 একক এবং y দ্রব্য কত? 14 একক উৎপাদন করে। এভাবে পর্যায়ক্রমে এই বিন্দুগুলো তুমি পাইলা। তারপরে শেষে বলে দিবা যে এ, বি, সি, ডি, ই এবং এফ বিন্দু যোগ করে একটা উৎপাদন সম্ভাবনা রেখা বা ব্র্যাকেটে পিপিসি পাওয়া যায়। রেখাটি দেখতে কেমন বলো তো? রেখাটি দেখতে অবতল আকৃতি। বলো কি আকৃতি? অবতল আকৃতি। এটা মূল বিন্দুর দিকে অবতল। দেখো এরকম করে যদি উভুদয় থাকে, তাহলে এটা অবতল। কইতে পারো স্যার আবার উত্তল কি? হ্যাঁ, উত্তলও আছে। যদি এমন মূল বিন্দুর দিকে এরকম থাকতো, তাহলে এটাকে বলা হয় মূল বিন্দুর দিকে উত্তল। আর যদি এমন হয়, তাহলে এটাকে বলা হয় মূল বিন্দুর দিকে অবতল। হ্যাঁ, এটা খেয়াল রাখবা। তাহলে বলে দিতে পারবা যে এ, বি, সি বিন্দুগুলো যোগ করে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পাই, যা মূল বিন্দুর দিকে অবতল। এটা গেল গয়ের উত্তর। এটা কত উত্তর গেল? গয়ের উত্তর। এখন তুমি যদি ঘ উত্তর দিতে যাও, অর্থাৎ 4 নম্বরের উত্তর দিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে কি করতে হবে? প্রথমেই কিন্তু বলতে হবে যে ওরা বলে দিছে যে G2,8 এবং ধরো H বিন্দু দিছে, S বিন্দু দিয়ে বলছে 3,12 এভাবে বলে দিছে G2,S। এটা হচ্ছে ঘ, অর্থাৎ 4 নম্বরের উত্তর। G2,H আর G2,8 এবং H বিন্দুতে হলো 3,12। এই বিন্দুতে উৎপাদনকারী উৎপাদন করতে পারবে কিনা তা যাচাই করো। তাহলে বলবা যে
উক্ত সংমিশ্রণটি উৎপাদন সম্ভাবনা রেখার কোন বিন্দুতে পড়ে তা চিহ্নিত করি। তাহলে পিপিসির মধ্যে তোমাকে আগে বিষয়টা কী করতে হবে, চিহ্নিত করতে হবে। এখন কথা বলবো স্যার পিপিসি কোনটা? পিপিসি কিন্তু তুমি যে আগে পিপিসি অঙ্কন করছো ঠিক সেই পিপিসিটাই আবার তোমাকে কী করতে হবে, এখানে অঙ্কন করে ফেলতে হবে। তাহলে এই একই পিপিসি আবার আমি কি করলাম, অঙ্কন করে ফেললাম। এই একই পিপিসি খুব দ্রুত 1 মিনিটের মধ্যে আবার কি করে ফেলবা, অঙ্কন করে ফেলবা। অঙ্কন করে এখন ধরো এই যে আমি এখন এটা কী করে ফেললাম, অঙ্কন করে ফেললাম। এটা কিন্তু 4 নম্বরে আনসার হইতেছে। 4 নম্বরে আমি আবার এটা অঙ্কন করলাম। অঙ্কন করার পরে আমি 2 দেখালাম এক্সের, দেখো এক্সের 2 কোথায়, এই যে এখানে 2, আর ওয়াইয়ের কত 8, 8 হলো কোথায় 6 7 8, এই দেখো এখানে, এই যে এখানে, অর্থাৎ এটা আমার জি বিন্দু, এখানে 2,8 এর স্থানাঙ্ক, এই একটা বিন্দু পাইলাম। দেখছো আমরা একটা বিন্দু পেয়ে গেলাম, এইটা পিপিসি রেখার ভেতরে। এই একটা সংমিশ্রণ পাইলাম। আরেকটা পাইতেছি কি, আরেকটা পাইতেছি হচ্ছে 3,12। দেখো 3,12 খুঁজতে গেলে এই দেখো এখানে একটা এইচ বিন্দু পাইলাম। সেই এইচ বিন্দুতে তোমার কমা হচ্ছে 3,12 করে স্থানাঙ্ক। তার মানে একটা পিপিসি রেখার ভেতরে পাইলাম, আর একটা পিপিসি রেখার বাইরে আমরা পাইলাম। এই যে পিপিসি রেখা, এই পিপিসি রেখাটা হচ্ছে একটা ফার্মের সম্পদ রেখা। বলো কি রেখা? সম্পদ রেখা, অর্থাৎ সম্পদের সীমারেখা। এখন একটা ফার্মের এই পর্যন্ত সম্পদের সীমারেখা, এই জন্য এই মূলবিন্দু থেকে এই পর্যন্ত এই অঞ্চলটাকে আমরা বলি অর্জনযোগ্য অঞ্চল। বলো কি অঞ্চল বলি? অর্জনযোগ্য অঞ্চল। আর এই অঞ্চলটাকে আমরা বলি অর্জনযোগ্য অঞ্চল। তার মানে এখানে এটা পিপিসির এই পরিমাণ সম্পদ আছে, এই সম্পদের বাহিরে হলো তোমার অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ ওইখানে তুমি উৎপাদন পরিচালনা করতে পারবা না। এই পিপিসি রেখা যে বিন্দুতে ফার্ম উৎপাদন করে সেখানে ফার্মের সম্পদের পূর্ণ ব্যবহার হয়। বলো কি হয়? সম্পদের পূর্ণ ব্যবহার হয়। তাহলে এই পিপিসি রেখায়, অর্থাৎ এই বি সি ডি এই এফ সব বিন্দুতে, যে কোনো বিন্দুতে ফার্ম এখানে উৎপাদন করছে, তাহলে 1 নম্বর দিয়ে এখানে একটা কথা একটু লিখে রাখো, বুঝার জন্য দিতেছি। হ্যাঁ, বুঝে রাখো, এটা হলো সম্পদের পূর্ণ ব্যবহার। হ্যাঁ, একটু লিখে রাখো, পূর্ণ ব্যবহার, এই সম্পদের পূর্ণ ব্যবহার। তাহলে পিপিসি রেখার এই বিন্দুতে কি হয়? সম্পদের পূর্ণ ব্যবহার হয়, 1 নম্বর। আচ্ছা, সম্পদে যদি পূর্ণ ব্যবহার হয় তাহলে ধরে নিবা সমাজে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। বলো কি নিয়োগ হয়? পূর্ণ নিয়োগ অর্জিত হয়। তাহলে 2 নম্বর হলো পূর্ণ নিয়োগ। পূর্ণ নিয়োগ মানে কি জানো? কোনো বেকারত্ব থাকবে না। তবে হ্যাঁ, মনে রাখবা পূর্ণ নিয়োগ মানে 100% নিয়োগ না, কিন্তু 5% বেকারত্ব থাকা অবস্থায় আমরা সেটাকে কি বলি? পূর্ণ নিয়োগ অর্জন বলি। পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে, অর্জিত। যখন উৎপাদন করে তখন তিনি যদি সম্পদের পূর্ণ ব্যবহার করে থাকে, তাহলে বলো তো ফার্মটা কি দক্ষ ফার্ম নাকি অদক্ষ ফার্ম? হ্যাঁ, তাহলে ফার্মটি দক্ষ ফার্ম। লেখো 3 নম্বরে, ফার্মটি দক্ষ ফার্ম। লিখে রাখো, সব লিখে রাখো, ফার্মটি দক্ষ ফার্ম। তাহলে আমরা দেখলাম যে পিপিসি রেখার মধ্যে যে কোনো বিন্দুতে ফার্ম যে কোনো সংমিশ্রণ উৎপাদন করতে পারবে, এবং সেই বিন্দুতেই ফার্মের সম্পদের পূর্ণ ব্যবহার হয়ে যাবে। আর পূর্ণ ব্যবহার হলে সেখানে পূর্ণ নিয়োগ অর্জিত হবে, আর ফার্মটি তখন দক্ষ ফার্মের রূপান্তরিত হয়েছে। অর্থাৎ ফার্মটিকে কী বলবো? দক্ষ ফার্ম বলবো। এখন দেখো, তোমাকে কিন্তু এই যে বিন্দুতে তোমাকে উৎপাদন অর্জন যোগ্য কিনা সেটা যাচাই করতে বলছে। উত্তরটা যে তুমি কিভাবে দিবা সেই জন্যই কিন্তু আমি তোমাকে এই 3টা পয়েন্ট উল্লেখ করলাম, এই 3টা পয়েন্ট তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। এখন কথা হলো স্যার আমরা কিভাবে এটার উত্তর দিব? তখন প্রথমেই বলবা যে এই জি বিন্দুতে এক্সের 2 এবং ওয়াইয়ের যে 8 একক উৎপাদন, অর্থাৎ এই সংমিশ্রণটি পিপিসি রেখার অর্জনযোগ্য অঞ্চলে পড়েছে, তাই ফার্ম এই এক্স দ্রব্যের 2 একক এবং ওয়াই দ্রব্যের 8 একক এই সংমিশ্রণ উৎপাদন করতে পারবে। একটা সেন্টেন্স লিখলা, পারবে। কি ক্লিয়ার? এখন কথা হলো স্যার পারলে কি হবে? এবারে বলবা কিন্তু কি হয়েছে? এবার দেখো এখানে তার সম্পদ হচ্ছে, সম্পদের সীমায় হলো এই পর্যন্ত। একটা ফার্ম, খেয়াল করে দেখো, একটা ফার্ম, সে ধরো বিস্কেটের ফার্ম, একটা বিস্কেটের ফ্যাক্টরি, তার একটা মেশিন 12 ঘন্টা চলার কথা, কিন্তু সেই মেশিন 6 ঘন্টা চলে বন্ধ হয়ে যায়। আচ্ছা, 6 ঘন্টা চলে সামান্য উৎপাদন করে আর 6 ঘন্টা যদি বন্ধ হয়ে থাকে, তাহলে তার যে মেশিন যে সম্পদটা ছিল সেই মেশিন সম্পদটা কি পূর্ণ ব্যবহার হইল? হ্যাঁ,
না, তাহলে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না, সম্পদ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তাহলে এইবার দ্বিতীয় লাইনে গিয়ে লেখো, এই জি বিন্দুতে কি সম্পদের পূর্ণ ব্যবহার হয়নি বা সম্পদ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আচ্ছা বলো তো, সম্পদ যদি এরকম আংশিক ব্যবহার হয়, পূর্ণ ব্যবহার না হয়, বিস্কিটের ফ্যাক্টরিটা 12 ঘন্টা চলার কথা, সেখানে 6 ঘন্টা চলে যদি বন্ধ হয়ে যায়, তাহলে পূর্ণ নিয়োগ হবে না বেকারত্ব হবে? বলো, আর 6 ঘন্টা মানুষ তো কাজ করতে পারবে না, তাহলে কি হবে? বেকার থাকবে। তাহলে এখানে কি দেবে? এখানে পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে পিভিসি রেখার মধ্যে, আর এখানে হবে অপূর্ণ নিয়োগ অথবা বেকারত্ব দেখা দিবে। বলো কি বলবা? এখানে বেকারত্ব দেখা দিবে। আচ্ছা বলো তো, যদি তার ফ্যাক্টরির পূর্ণ ব্যবহার না করে, অর্থাৎ 6 ঘন্টা চালাইয়া যদি আর 6 ঘন্টা তার ফার্ম বন্ধ থাকে, তাহলে সেই ফার্মকে কি আমরা দক্ষ ফার্ম বলবো নাকি অদক্ষ ফার্ম বলবো? হ্যাঁ, অদক্ষ ফার্ম বলবো। তার মানে এই বিন্দুতে ফার্মটি কি? অদক্ষ। বলো, এই বিন্দুতে ফার্মটি কি? অদক্ষ। তার মানে খেয়াল করে দেখো, এখানে যে 3টা শব্দ আমি লিখেছি, এই 3টা শব্দকে ঠিক তার বিপরীত শব্দ এখানে লিখলেই তোমার 3টা সেন্টেন্স হয়ে যাবে। পরীক্ষা যখন লিখবা, তখন লিখবা এভাবে জি বিন্দুতে, জি বিন্দুতে এভাবে লিখে এভাবে আন্ডারলাইন করবা, জি বিন্দুতে। তারপরে এখানে একটা প্যারা দিয়ে লিখবা জি বিন্দুতে ওই 4টা বাক্য, কি ঘটনাটা ঘটেছে। এটা কিন্তু চিত্রটা অঙ্কন করার পর নিচে এটা লিখবা। তারপরে আবার এইচ বিন্দুতে কি আছে সেটা আমাকে বলতে বলছে, তারপরে আবার লিখবা এইচ বিন্দুতে, এভাবে লিখবা এইচ বিন্দুতে। তারপর এখন এইচ বিন্দু ব্যাখ্যা দাও। বলো তো, এইচ বিন্দু কি অর্জনযোগ্য অঞ্চলে পড়েছে? না, এইচ বিন্দু অর্জনযোগ্য অঞ্চলে পড়েনি। তাহলে কোথায় পড়ছে? অর্জনযোগ্য অঞ্চলে পড়েছে। তাহলে প্রথম বাক্যটা লিখে ফেলো। কি লিখবা? যে এইচ বিন্দুটি অর্জনযোগ্য পড়েছে। তাহলে ফার্ম এক্স দ্রব্যের 3 একক এবং ওয়াই দ্রব্যের 12 একক এই সংমিশ্রণটি উৎপাদন করতে পারবে না। পারবে, কিন্তু অর্জনযোগ্য কেন পারবে না বলো তো? পারবে না। তা বলবা কারণ এখানে ফার্মের সম্পদে সীমাবদ্ধতা রয়েছে। আরে বাবা, তোমার সম্পদ কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত। কিন্তু তুমি ওই বিন্দুর সংমিশ্রণ যদি অঙ্কন করতে যাও, এই বিন্দুর সংমিশ্রণ যদি যাও, তাহলে তোমার সম্পদ কি করতে হবে? বাড়াইতে হবে। কিন্তু সম্পদ তো তোমার নাই। তখন এই কথাটা আবার এখানে বলে দিবা। দেখো, পিভিসি রেখা আবার টান দিয়ে বাড়ানো দরকার নাই, না দিয়েই শুধু একটা শব্দে লিখে দিবা। কি বলবা? এই সংমিশ্রণটি অর্জনযোগ্য অঞ্চলে পড়েছে এবং এখানে ফার্ম উৎপাদন করতে পারবে না, কারণ তার সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। যদি সম্পদ বৃদ্ধি করানো হয়, তবে ফার্ম এই এইচ বিন্দুতে এক্সের 3 এবং ওয়াইয়ের 12 একক এই সংমিশ্রণটি উৎপাদন করতে পারবে। পিভিসি রেখা সংক্রান্ত একটা প্রশ্নের প্রয়োগ এবং উচ্চতর জ্ঞান কিভাবে লিখবা, পিভিসি সংক্রান্ত এই একটা কোশ্চেন পড়লেই তোমার সকল প্রশ্নের উত্তর হয়ে যাবে। অর্থাৎ সকল প্রশ্নে দেখবা এই একই জিনিস তোমাকে চাইছে। অর্থাৎ তুমি যদি এর ভেতরের অংশের ব্যাখ্যা দিতে পারো, আর এই লাইনের অংশের ব্যাখ্যা দিতে পারো, আর এই লাইনের বাইরের অংশের ব্যাখ্যা দিতে পারো, তাহলে প্রয়োগ এবং উচ্চতর জ্ঞানে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এবার দেখো বিভিন্ন অর্থ ব্যবস্থা। এই বিভিন্ন অর্থ ব্যবস্থার কী শিখবা? বিভিন্ন অর্থ ব্যবস্থা শুধু বৈশিষ্ট্যগুলো ভালো করে জানবা। আর একটা কাজ করো, আরেকটা কাজ হলো এই অধ্যায়ের বিগত 5 বছরে যে জ্ঞানমূলকের প্রশ্নগুলো আর অনুধাবনের প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে, সেই জ্ঞানমূলক এবং অনুধাবনের প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে ফেলো, খাতায় লিখে মুখস্থ করে ফেলো। ব্যাস হয়ে গেল। এখান থেকে পুরো সেট ইনশাআল্লাহ কমন করে যাবে। আগামী ক্লাসে আমার সাজেশনের পার্ট 3 নিয়ে আবার ক্লাস করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।